নমস্কার সবাইকে, গল্প.com চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শর্মিষ্ঠা নয়, আজ আমি এসেছি সুরজিৎ ঘোষ আপনাদের কাছে নতুন একটা প্রচেষ্টা নিয়ে। আজ আমরা শুরু করতে চলেছি একটা পডকাস্ট সিরিজ। এই পডকাস্ট সিরিজের প্রথম ডিসকাশন হলো তন্ত্র নিয়ে বাংলায় আগাগোড়া একটা ইন্টারেস্ট, কিউরিসিটি, একটা আগ্রহের জায়গা থেকে এসছে মানুষের মনে। সেই তারনাথতান্ত্রিক হোক কি ভাদুরী মশাই, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে বা প্রত্যেকটা গল্প নিয়ে একটা ইন্টেন্স কিউরিসিটি বা ইন্টেন্স একটা আলোচনা অলওয়েজ মানুষের মধ্যে হয়ে এসছে। তো এইখান থেকেই আমাদের প্রথম টপিক। আর আজকে আমরা তন্ত্রের ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। আমাদের সাথে আছে আজকে বিশম্বর ঘোষ। নমস্কার, আপনাদের চ্যানেলে আমাকে ডাকার জন্য আপনাদের ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম বিশম্বর। আমরা আজকে এই সিরিজটা প্রথম শুরু করছি, তাই তোমায় ডেকেছি। তো তোমার যেই তন্ত্র বিষয়ে আলোচনা বা তোমার যে রিসার্চ, বেসিক্যালি রিসার্চ বলো বা ইন্টারেস্ট বা পড়াশোনা, এটা কিভাবে শুরু হলো বা কোথা থেকে শুরু হলো? ইন্টারেস্ট কিভাবে পেলে এই ব্যাপারটাতে? দেখুন, আমার তো আমি স্পেসিফিক তন্ত্র নিয়েই যে আলোচনা করব বা তন্ত্র নিয়েই পড়াশোনা করব এরকম কোনো চিন্তাভাবনা আমি করিনি। এই তন্ত্রটা নিয়ে আমার ইন্টারেস্ট বা কিউরিওসিটি এসেছে যখন আমি প্রথম ইন্ডিয়ান মাইথোলজি বা বিশেষ করে হিন্দু মাইথোলজি পড়া শুরু করি। আচ্ছা, হিন্দু মাইথোলজিতে যখন আমি পুরাণ পড়া শুরু করি এবং উপনিষদ পড়া শুরু করি, উপনিষদের পাঠগুলো আমি জানতে শুরু করি, সেই অংশ থেকে আমার এই সম্পর্কে বেশি আগ্রহ আসে। এবং তারপরে যেহেতু এটা শক্তিপীঠ বা মানে আমাদের এই বাংলার ভূমির কথা বলছি, এটা বেসিক্যালি মাইথোলজি রিলেটেড। হ্যাঁ, এটা দেখুন, এখানে শক্তিপীঠ এবং বহু ক্ষেত্রে আমাদের এখানে শক্তির সাধনা করা হয়। এবং সেইখানে আপনি সময়ের ব্যবধানে দেখুন না কেন, প্রচুর তন্ত্র সাধনা যারা করছেন বা তন্ত্র সাধক যারা এসেছেন, খুব বড় বড় নামও এসেছেন, আপনি পেয়ে যাবেন। আপনি দেখুন, বামাখ্যাপাকে পেয়ে যাবেন, তারাখ্যাপা পেয়ে যাবেন, তারাখ্যাপাকে পেয়ে যাবেন। অবশ্যই সব মানুষই দেখুন, তন্ত্র আমাদের সবাইয়ের মধ্যেই কানেক্টেড কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায় আমরা প্রত্যেকটা মানুষই তন্ত্রের সাথে কানেক্টেড। সেই সম্পর্কের থেকে এই ইন্টারেস্ট। আচ্ছা, তো তাহলে আমাদের আজকে প্রথম প্রশ্ন, তন্ত্র কি? দেখুন, তন্ত্র তো এক কথায় প্রকাশের জিনিস নয়। তন্ত্র অংশটা এসেছে আমাদের আগে জানতে হবে। তন্ত্র এসেছে বেদের অংশগত উপনিষদের থেকে। উপনিষদের আগম অংশটাকেই আমরা তন্ত্র বলে জানি। আচ্ছা, এবার যদি আমরা তন্ত্রকে এক কথায় প্রকাশ করতে হয় বা লিটারাল মিনিং জানতে হয়, তাহলে বলতে হবে যে তন্নতে বিপস্তার্যতে জ্ঞানম অনেন ইতি তন্ত্রম। কথাটির অর্থ হচ্ছে যে শাস্ত্রের দ্বারা জ্ঞান বৃদ্ধি হয়। এবার দেখুন, তন্ত্রকে যদি আমরা আগে বুঝতে হবে যে আমাদের এই উপাচার বিধি বা ভগবানের কাছে যে অনুচার বিধি যেগুলো রয়েছে সেগুলো কি এবং কতগুলো রকম আছে সেখানে। যেমন দেখুন, সেখানে আমরা জানি আমাদের উপাচার বিধি যতগুলো রয়েছে সেখানে মন্ত্র, যন্ত্র ও তন্ত্র। এইবার আমাদের এখানে আমরা বাকিগুলোকে নিয়ে ফোকাস করছি না, এখানে যেহেতু তন্ত্র স্পেসিফিক নিয়ে আমরা কথা বলছি। তন্ত্রকে যদি আমাদের এখানে বোঝাতে হয়, তন্ত্র যেটা যদি আপনি বলেন, তাহলে তন্ত্র সবসময় তন্ত্র মানে হচ্ছে তত্ত্ব এবং মন্ত্রের যোগফল। কিভাবে তত্ত্ব ও মন্ত্রের যোগফল? তত্ত্ব বলতে এখানে কিন্তু এমনি নর্মাল জ্ঞান তত্ত্ব কথা বলা হচ্ছে অবশ্যই, কিন্তু জ্ঞান তত্ত্বের মধ্যে এখানে স্পেসিফিক তত্ত্ব বলতে আমরা এখানে মহাজাগতিক মূল তত্ত্বের কথা বলা হয়। এবার মহাজাগতিক মূল তত্ত্ব কি? মহাজাগতিক মূল তত্ত্ব দেখুন, আমাদের ইউনিভার্সে যা কিছু আছে, যা এক্সিস্ট করে না, সমস্ত কিছুকেই আমরা মহাজাগতিক মূল তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করতে পারি। এবং মহাজাগতিক মূল তত্ত্ব যেটা রয়েছে, মহাজাগতিক মূল তত্ত্বের ভেতরে অনেক কিছু আছে, সেই বিষয়ে আমরা পরবর্তীকালে আসছি। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মন্ত্র কথার অর্থ হচ্ছে কিছু অতীন্দ্রিয় শব্দ। অতীন্দ্রিয় শব্দের দ্বারা কি হবে? অতীন্দ্রিয় শব্দগুলো উচ্চারণের দ্বারা আমরা নির্দিষ্ট উপাচার বিধি আমরা সম্পন্ন করতে পারি। আচ্ছা, এই মন্ত্র এবং এই দুটোরই যোগফলকে আমরা বলি তন্ত্র। যেখানে মহাজাগতিক মূল তত্ত্বকে আমরা পেতে চাই কিছু অতীন্দ্রিয় শব্দের দ্বারা। আচ্ছা, এবার আসি এই যে তন্ত্র ব্যাপারটা সূত্রপাত কখন?
মানে সৃষ্টির সময়কালের থেকে শুরু থেকে তো আর তন্ত্র ব্যাপারটা ছিল না, সেটার আগমন কিভাবে আমাদের? দেখুন, এটা কখনোই বলা যায় না যে সৃষ্টির শুরু থেকে তন্ত্র ছিল না, কিন্তু তন্ত্রের প্রথম আমরা পাই, তন্ত্রের প্রথম যে এখান থেকে আমরা আসছি বা আমাদের সূত্রপাত যেখান থেকে হচ্ছে, তন্ত্র কথাটা আমরা প্রথম পাই হচ্ছে বেদে। আচ্ছা, হ্যাঁ, এই বেদের যেখান অংশ, শেষ অংশগুলোকে আমরা উপনিষদ ব্যাখ্যা দেই। এই উপনিষদে প্রথম তন্ত্রের কথা বলা হয়েছে। এই বেদ লিখেছেন মহর্ষি বেদব্যাস, এবং এই মহর্ষি বেদব্যাসের অর্থাৎ তিনি লিখেছেন হচ্ছে গণেশ, ভগবান গণেশ। তাহলে ভগবান গণেশ বলা যেতে পারে যে তন্ত্রের প্রথম উনি লিপিবদ্ধ করেছেন কথাগুলোকে। যাই হোক, আচ্ছা, এই উপনিষদের আগম এবং নিগম দুটি পার্ট আছে। আগম এবং নিগমের যে কথাগুলি বলা হচ্ছে, আগম এবং নিগমের কথা, আগম মানে হচ্ছে যেগুলো আমরা আপনার মানে আপনার শ্রুতিবদ্ধ জিনিস, এবং নিগম লেখা জিনিস। যাই হোক, সেটা আমি এটা সম্পর্কে আমরা বিশেষ ডেপথে যাচ্ছি না এবং আমরা বিশেষ কথা আলোচনা করছি না। তো আগম কথাটি ভগবান শিব এবং পার্বতীর মধ্যে কথোপকথন চলছে, সেই জায়গাটাতে আমরা পাচ্ছি। আগম হচ্ছে শিবের যে কথাগুলি বলেছেন ভগবান শিব, এবং নিগম হচ্ছে ভগবান পার্বতীর দ্বারা বলা কথাগুলো। এই আগম এবং নিগমের মধ্যে থেকে আমরা আগম অংশটাকেই আমরা তন্ত্রের কথা বলা হয় এবং তন্ত্র বলে আমরা জানি। সেই হিসেবে দেখতে গেলে এই তন্ত্রের কথা প্রথম বলেছেন ভগবান শিব। আচ্ছা আচ্ছা, তন্ত্রের তাহলে দেবদেবী কারা? মানে তোমার এখন বক্তব্য অনুযায়ী যে শিব আর গণেশ এটা প্রথম শুরু করেছিল বা লিপিবদ্ধ করেছিল। তো আমরা জেনারেলি কিন্তু তন্ত্রের দেবদেবী বলতে জেনারেলি আমাদের সাধারণ মানুষের কাছে তন্ত্রের দেবী মানে মা কালী, কিন্তু আদতেও কি সেটা? বা যদিও মা কালী থাকে, তাহলে মা কালীর বহুত রূপ আছে, তাদের মধ্যে তন্ত্র স্পেসিফিক দেবতা বা দেবী কে, মানে কাকে বেসিক্যালি উপাসনাটা করা হয়? দেখুন, তন্ত্র তো এক প্রকার নয়, তন্ত্র শৈব প্রকার আছে, বৈষ্ণব প্রকার আছে এবং শক্তি প্রকার আছে। 3 প্রকারেরই আছে না, 3 প্রকার বাদেও আছে। যেমন এটা বলে দেই কিভাবে 3 প্রকারের আছে, কারণ বৌদ্ধরাও তন্ত্র সাধনা করে, পুরানো তিব্বতীয়রাও তন্ত্র সাধনা করেছেন, এবং আমরা জাপানের শিন এবং শিনভুক্ত মানুষজন যারা রয়েছে শিন ধর্মের মধ্যে, সেখানেও আমরা তন্ত্রের বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাই। যাই হোক, আমরা যে কথাটার জন্য আপনি আমাকে একটু আগে প্রশ্ন করলেন যে তন্ত্রের ভগবান শিবের জায়গাটা, সেটা হচ্ছে শৈব প্রচারে, এবং তন্ত্র সেখান থেকেই এসেছে আমাদের বলে মনে হয়। তন্ত্রের সবচেয়ে একটি পুরানো তন্ত্র সাধনার বই হচ্ছে পিঙ্গলা মাতা বলে একটি বই আছে। আচ্ছা, তন্ত্র সাধনার। তা সেখানেই প্রথম দেখা যায় যে তন্ত্র সম্পর্কে কথাবার্তা বলেছেন তিনি প্রথম বলছেন, যেটা হচ্ছে শিব, এবং সেটা হচ্ছে আগমের অংশ, আমি যেটা আগেও বললাম। এবং কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা আগমের মধ্যে ছন্দবদ্ধ আকারে লেখা, ছন্দবদ্ধ আকারে উনি কথাগুলি বলেছেন। এবং তন্ত্রের তন্ত্রের সবচেয়ে পুরানো যে পাণ্ডুলিপি আমরা পাই, সেটা হচ্ছে নিঃশ্বাস তত্ত্ব সংহিতা। নিঃশ্বাস তত্ত্ব সংহিতাতে শুধুমাত্র তন্ত্রের বিভিন্ন প্রকার ভেদ করা হয়েছে, যেখানে আমি আগেও বলছিলাম যে আমরা যেহেতু হিন্দু ধর্মের বিশেষ ক্ষেত্রেই বলছি, অবশ্যই তন্ত্রেতে আপনার তিব্বতীয়, বৌদ্ধ, শিন, হিন্ট এই ধরনের এদেরও তন্ত্রের তাদের ক্ষেত্রেও অনেক বড় তন্ত্র, সেই ঘটনাগুলোও আমরা পরে আসব। তবে আমরা হিন্দু ধর্মের যে তন্ত্রের কথা আমরা যা বলি, সেখানে সেই প্রসঙ্গেই যে আমি বলি, সেই যে নিঃশ্বাস তত্ত্ব সংহিতা যে বইটি রয়েছে বা যে বিখ্যাত বইটি রয়েছে, সেখানে আমরা বিভিন্ন কিছু তন্ত্রের সম্পর্কিত পাই। সেখানে ভগবান শিবের অর্থাৎ শৈবিক প্রকার, বৈষ্ণব উপাচার এবং শক্তি উপাচার, এই 3 ভাবে তন্ত্রের বিভিন্ন কথোপকথন চালু হয়েছে। আচ্ছা, তাহলে এই 3 জনের মধ্যে মা কালী এত বেশি পপুলার বা এত বেশি পরিমাণে মা কালীকেই কেন মানে হঠাৎ করে ওইখানে তন্ত্রের দেবী বলে দেখানো শুরু হলো, বা আমাদের কাছে এই মা কালী কেন উঠে এলো? দেখুন, তন্ত্রেরা কোনোদিনই আপনি মা কালীকেই শুধুমাত্র অংশ
এটা বলা কোনোদিনই ভুল, এটা সবসময় ভুল। হ্যাঁ, এটা একটা বেসিক্যালি মিথ। কারণ আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি। কারণ আপনি যদি ভগবান শুধুমাত্র আপনি মাতৃশক্তির কথা বলছেন, যে বা শক্তি রূপের কথা বলছেন, যে ভগবান কালীও শক্তি রূপেরই অংশ, কিন্তু শক্তি রূপেও আপনি ভেবে দেখুন যে শক্তি রূপেও কিন্তু শিব যথাযথ গুরুত্ব পান। এবং বৈষ্ণব উপায়, যে বৈষ্ণব উপাচারের মাধ্যমে যে তন্ত্রের কথাগুলো বলা রয়েছে, সেখানে তো শুধু ভগবান শিব নন, ভগবান শিব রয়েছেন, ভগবান এবং শক্তি রূপ রয়েছেন, এবং বৈষ্ণব রূপে বিষ্ণু ভগবানও সেখানে যথাযথভাবে গুরুত্ব পান। সেই প্রসঙ্গটাই আলাদা। এখানে কোনো ভগবান, বা আমরা যেটা সাধারণত জেনে থাকি যে কালী উপাচার করতেই হবে, এই ধরনের ভাবে তন্ত্রে কোনো এক্সাক্ট কিছু বলা নেই যে একটা নির্দিষ্ট উপাচার করতে হবে, বা শুধুমাত্র শিবকেই পুজো করতে হবে, বা কালী পুজো, এরকম ভাবে নেই। আসলে তন্ত্র, দেখুন তন্ত্র তো শুধু, আমি আপনাকে একটু আগেও যেটা বলছিলাম যে তত্ত্ব আর মন্ত্রর কথা, সেখানে যে কিছু অতীন্দ্রিয় শব্দগুলোকে আমরা মহাজাগতিক মূল তত্ত্ব বোঝার জন্য ব্যবহার করছি। আচ্ছা, এখানে কিন্তু মেন বিষয়টা হচ্ছে মহাজাগতিক মূল তত্ত্ব বোঝা। আচ্ছা, তন্ত্র সাধনার কি একই রকমের হয়, নাকি তন্ত্র সাধনার বিভিন্ন রকম প্রকারভেদ আছে, বা বিভিন্ন রকম উপায় আছে তন্ত্র সাধনা? অবশ্যই তন্ত্র সাধনার প্রকারভেদ তো আছেই। তন্ত্র সাধনা বেসিক্যালি দুই প্রকারের হয়, এক বাহ্যিক এবং দুই আভ্যন্তরীণ। আচ্ছা, বাহ্যিক তন্ত্র সাধনা কি ধরনের? বাহ্যিক তন্ত্র সাধনা নির্দিষ্ট, তো যে আমি আগে যেটা বলছিলাম তত্ত্ব এবং মন্ত্রের কথাবার্তা, সেখানেই মন্ত্রের দ্বারাই বিভিন্ন মন্ত্র এবং বিভিন্ন বাহ্যিক উপাচারের দ্বারা সেই তন্ত্র সাধনাটা হয়ে থাকে। এবং দৈহিক বা আভ্যন্তরীণ, দৈহিক অবশ্যই বলাটা ভুল, আভ্যন্তরীণ তন্ত্র সাধনা হয় দৈহিক দ্বারা। যদি আপনি ভাবেন তাহলে তন্ত্র সাধনার যদি বুৎপত্তিগত যদি আপনি বুৎপত্তিগত উৎপত্তি আপনি দেখতে চান, তন এবং ত্রয়ী এই দুটো কথা আছে। তন কথার অর্থ হচ্ছে শরীর, এবং ত্রয়ী কথার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কন্ট্রোল করা। তাহলে আপনি আপনার দেহ দ্বারা, আপনি দৈহিক শক্তির দ্বারা, সেটা দৈহিক শক্তির বিকাশ ঘটনাকে বলা হয়, এবং দৈহিক শক্তির বিকাশের দ্বারা সেই তন্ত্র সম্পন্ন করা হয়। এটাই হচ্ছে আভ্যন্তরীণ তন্ত্র সাধনা বলার মূল কারণ। আচ্ছা, তো তন্ত্র সাধনার মেন উদ্দেশ্য বা তন্ত্র সাধনা করার প্রধান, মানুষ যখন তন্ত্র সাধনা করতে যাচ্ছে বা করতে শুরু করছে, কেউ ভাববে যে আমি তন্ত্র সাধনার দিকে এগাবো, তার মানে আলটিমেট উদ্দেশ্যটা কি হয়, কি ভেবে তারা শুরু করে? আমি বলছি, দেখুন তন্ত্র সাধনা, আমি আগেও আপনাকে যেরকম বললাম, তন্ত্র সাধনা তো এসেছে অথর্ববেদের থেকে। তা বেদে বহু রকম কঠিন নানা রকম ক্রিয়ার কথা বলা আছে। এই বিভিন্ন যে কঠিন ক্রিয়া যেগুলো রয়েছে, সেগুলো সরলীকরণ, মানে সোজাভাবে যেটাকে করা বলেছে, এই সোজাভাবে যেটা ভাবে প্রচার করা হয়, সেটাই আসলে তন্ত্রের মূল উদ্দেশ্য। আমি আপনাকে আরো সোজা করে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, তন্ত্র সাধনার যদি আমাকে এক কথায় বলতে হয়, তন্ত্র সাধনার উদ্দেশ্য বলা কি, তাহলে বলতে হবে যে কুলকুণ্ডলিনী, আমাদের যে কুলকুণ্ডলিনী রয়েছে, সেই কুলকুণ্ডলিনীকে মহাশক্তিতে জাগ্রত করা। এবং মহাশক্তিতে জাগ্রত করার উদ্দেশ্য কি যদি আমাকে বলতে হয়, তাহলে সেটা হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ যে পরম শিব যা ভগবান রয়েছে, তার কাছে নিজেকে তুলে ধরা, বা নিজেকে তার চৈতন্য রসে অভিষিক্ত করাকেই বলা হয় তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য। যদি আপনাকে এক কথায় বলতে হয়, এটা আসলে তন্ত্র সাধনা আসলে মিলন সাধনা। এবার মিলন সাধনা কি, মিলন যদি আপনাকে বলতে হয়, যদি মিলন সাধনা আপনাকে কি বলতে হয়, তাহলে দেখুন তন্ত্র সাধনা নিয়ে যারা তন্ত্র সাধনা করছেন, তাদের মূল উদ্দেশ্যই কিন্তু যে মহাবিশ্বে যে ভগবান শিব রয়েছেন, এবং যা শিব শক্তি যেটাকে বলা হয়, তার সাথে মাতৃশক্তির এই অপার মিলনকে, এই অপার মিলনটাকে করানোই, এবং তাদের কাছে সেই সচ্চিদানন্দ প্রভুর কাছে পৌঁছানোই হচ্ছে তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য। এপিসোডের পরবর্তী অংশ শুনতে theGolpo.com চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আজকের পডকাস্ট এপিসোড আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।